ইন্ডিয়া ইজ গ্রোয়িং, দেশ এগিয়ে চলেছে। বর্তমানে ইন্ডিয়ার জিডিপি ইংল্যান্ডকে ছাড়িয়ে পঞ্চম স্থানে আছে। মর্গান অ্যান্ড স্ট্যানলে গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকার তাদের রিপোর্ট অনুযায়ী 2027 সাল নাগাদ জার্মানি এবং জাপানকে ছাড়িয়ে ভারতের জিডিপি থার্ড পজিশনে এসে পৌঁছবে। বর্তমানে আমাদের জিডিপি $3.4 ট্রিলিয়ন থেকে $8.5 ট্রিলিয়ন গিয়ে পৌঁছবে। এটা শুনে আপনি বলবেন তাতে আমাদের কি? ধনীরা আরও ধনী হচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে, আমাদের অবস্থার তো কোনো চেঞ্জ হবে না। এটা জেনে আমি কি করব? তো ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও বানাই। 2027 সাল নাগাদ যখন ভারতের জিডিপি পৃথিবীর তৃতীয় বৃহত্তম হবে, তখন আপনি কি করবেন? আপনি এখন থেকে কি পদক্ষেপ নিতে পারবেন যাতে দেশের সাথে সাথে আপনি নিজের অবস্থারও উন্নতি করতে পারেন? হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিশির পাঞ্জা অন ফায়ার। আওয়ার মোটো ইজ বি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড রিটায়ার আর্লি। প্রথমেই আপনাকে একটা ঘটনার বর্ণনা দিই। এই ঘটনার কথা শুনে এটাকে আপনার অপ্রাসঙ্গিক লাগতে পারে। আমি আপনাকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে শুনুন। শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন যে এই ঘটনার কথা কেন আমি বর্ণনা করেছিলাম। ধরুন গভর্নমেন্ট আবার নতুন করে অমরনাথ যাত্রার পারমিশন দিয়েছে। এখন আপনি কলকাতায় থাকেন, আপনি অমরনাথ যেতে চান, আপনি স্বপ্ন দেখেন অমরনাথ যাবেন। তো আপনি অমরনাথ যাবেন কিভাবে? আপনার জন্য প্রধানত 3টে অপশান আছে। প্রথম, আপনি আপনার নিজের একটা লাক্সারি গাড়ি বা ভেহিকেলস কিনুন এবং তার সাহায্যে আপনি অমরনাথে যান। কিন্তু এক্ষেত্রে অনেকগুলো সমস্যা আছে। প্রথম, আপনাকে এক লক্ষে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হবে গাড়ি কেনার জন্য। দ্বিতীয়, আপনাকে ড্রাইভিং শিখতে হবে বা আপনাকে প্রশিক্ষিত ড্রাইভার রাখতে হবে। তৃতীয়ত, আপনার বিভিন্ন ধরনের রোড পারমিট লাগবে অমরনাথ যাওয়ার জন্য। কিন্তু এখানে আপনার সুবিধে কী আছে? আপনি আপনার ইচ্ছে মতো সেখানে যাতায়াত করতে পারেন। এরপরে আসছি দ্বিতীয় অপশানেতে। অনেক ট্রাভেলস গাড়ি আছে যেগুলো অমরনাথে যায়। তো আপনি চাইলে সেই ট্রাভেলস গাড়ির টিকিট কাটতে পারেন এবং টিকিট কেটে অমরনাথে যেতে পারেন। এক্ষেত্রে আপনার সুবিধাটা কী? যে ক্ষেত্রে আপনাকে বড় রকমের ইনভেস্ট করতে হচ্ছে না, আপনাকে গাড়ি কিনতে হচ্ছে না, ট্রাভেলসের গাড়ি অলরেডি আছে, আপনাকে সেই গাড়ির টিকিট কাটতে হবে। সেই গাড়ির টিকিট কেটে আপনি সেখানে যেতে পারবেন। কিন্তু এখানে অসুবিধাটা কোথায়? অসুবিধাটাই যে আপনাকে রিসার্চ করতে হবে যে কোন কোন গাড়ি অমরনাথ যায়, বা অমরনাথ ডাইরেক্ট যাওয়ার কোনো গাড়ি আছে কিনা। হতে পারে আপনাকে রাস্তায় গাড়ি চেঞ্জ করতে হতে পারে, অথবা যে ট্রাভেলসগুলো আছে সেই ট্রাভেলগুলো ভরসাযোগ্য কিনা। এমন কোনো ট্রাভেলসে চললেন যে মাঝ রাস্তায় গিয়ে আপনার বাস টায়ারই ফেটে গেল বা রাস্তা ভুল করে ফেললো, এরকম অনেকগুলো সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে প্রথমেই এটা ভালো মতো রিসার্চ করে নিতে হবে, তারপরে কিন্তু আপনি ওই ট্রাভেলসের গাড়িতে যেতে পারবেন। অথবা আপনার কাছে আরেকটা অপশান আছে, সেটা হলো বিভিন্ন ধরনের ট্যুর অপারেটর থাকে, চলুন বেরিয়ে আসি। তো সেরকম কোনো ট্যুর অপারেটর কোম্পানির সাথে আপনি যোগাযোগ করতে পারেন, যারা আপনার হয়ে সমস্ত ব্যবস্থাটাই করবে। শুধু আপনাকে ওইখানে যাওয়ার জন্য যে খরচা, সেই খরচাটা ওই ট্যুর অপারেটরদেরকে দিতে হবে। এবং এককালীন দিতে হবে এমনও না, আপনি চাইলে ইএমআইও দিতে পারেন। তো তারা কি করবে? তারা সমস্ত ব্যবস্থা করবে। আপনি ট্রেনে যাবেন না বাসে যাবেন, আপনি ট্রেনে কতটুকু যাবেন, বাসে কতটুকু যাবেন, বাকি কারে কতটুকু যাবেন, সমস্ত ব্যবস্থাটা তারাই করবে, কারণ তারা এই ব্যাপারে এক্সপার্ট। এবার এই যে ঘটনার কথা আপনাকে বললাম, এই ঘটনাটার সঙ্গে এই জিডিপির সম্পর্কটা কি? অমরনাথ যাত্রার মতোই বর্তমানে ইন্ডিয়ার যে জিডিপি, এটা খুব একটা ভালো অবস্থার মধ্যে আছে। যেমন গভর্নমেন্ট পারমিশন দিয়েছিল অমরনাথ যাত্রার জন্য, কারণ ওখানে যাওয়ার জন্য যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটের অবস্থা খুব পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট খুব ভালো করা হয়ে গেছে এবং ওয়েদার কন্ডিশনও খুব ভালো। তার মানে এটা কি? ওয়েদার কন্ডিশন খুব ভালো মানে বর্তমানে ইন্ডিয়ার যে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন, সেই ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনটাও খুব কন্ডাক্টিভ গ্রোথের জন্য। তো সেই কারণেই আমি অমরনাথ যাত্রার সাথে এর তুলনাটা করলাম। এইবার ভাবুন, ইন্ডিয়াকে যদি ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট জিডিপি হতে হয়, তাহলে কি করতে হবে? দেখো জিডিপি কীভাবে ক্যালকুলেশন হয়, প্রথমে আমরা একটু দেখে নিই। জিডিপি ক্যালকুলেশনের অনেকগুলো অ্যাপ্রোচ আছে, তার মধ্যে একটা খুব পপুলার অ্যাপ্রোচ হলো কনজামশন অ্যাপ্রোচ। তো কনজামশন অ্যাপ্রোচ অনুযায়ী কোনো দেশের জিডিপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। একটু ডিটেলসে বলে দিই। সি বলতে বোঝায় কনজিউমার স্পেন্ডিং, মানে সেই দেশের যারা মানুষ তারা যে খরচা করছে, সেটা কোনো প্রোডাক্ট হতে পারে বা সার্ভিস হতে পারে, সে যেটা খরচা করছে সেটা হচ্ছে সি। এরপর আসছে আই। আই মানে হলো ইনভেস্টমেন্ট, মেনলি যে প্রাইভেট ইনভেস্টমেন্ট। বিভিন্ন প্রাইভেট কোম্পানি আছে, তারা যখন ইনভেস্ট করে, নতুন নতুন প্ল্যান্ট বা ফ্যাক্টরি করে, বা যে এক্সিস্টিং প্ল্যান্ট বা ফ্যাক্টরি আছে তার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ায়, তো সেটা হচ্ছে আই। তারপরে আসছে কি জি। জি মানে হলো গভর্নমেন্ট স্পেন্ডিং। গভর্নমেন্ট কোথায় কোথায় স্পেন্ড করে? গভর্নমেন্টের মেনলি 3টে স্পেন্ডিং জায়গা আছে। প্রথম কথা, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের স্যালারি এবং পার্কস খাতে তারা যে খরচাটা করে, সেটা হলো জি।
আর একটা হচ্ছে কি গভর্নমেন্টের বিভিন্ন সোশ্যাল স্কিম আছে, সেই সোশ্যাল স্কিমে যারা প্রান্তিক মানুষ বা দরিদ্র মানুষ তাদের জন্য অনুদান দেয় বা খরচা করে। আর একটা হচ্ছে যে দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য, তার মধ্যে আছে ধরুন রেল তৈরি হলো, ব্রিজ তৈরি হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, তো এগুলো হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং। তারপর যেটা আসছে সেটাকে বলা হয় এনএক্স। এনএক্স হলো দেশের এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে যা ডিফারেন্স, মানে আমরা কত টাকার এক্সপোর্ট করছি এবং কত টাকার আমরা ইম্পোর্ট করছি, সেই দুটোর ডিফারেন্স। ইন্ডিয়ার ক্ষেত্রে জেনারেলি ইম্পোর্টের পরিমাণটাই বেশি হয়ে যায়, এক্সপোর্ট পরিমাণ কম থাকে, তো এটা হচ্ছে হিসাব। এইবার বলুন, যদি জিডিপি বাড়তে হয় তাহলে আমাদেরকে সি বাড়তে হবে, অথবা আই বাড়তে হবে, জি বাড়তে হবে এবং এনএক্স বাড়তে হবে, অথবা যে কোনো কিছু বাড়তে হবে যাতে টোটাল জিডিপিটা বাড়ে। এবার আপনার মনে হয় যে কোথায় কোথায় বাড়তে পারে। প্রথমেই আমার সবথেকে বিশ্বাস যে সি বাড়বে, মানে কনজিউমার স্পেন্ডিং বাড়বে। দেশের জনসংখ্যা বাড়ছে এবং 2027 সাল নাগাদ ভারতের টোটাল জনসংখ্যার প্রায় 60% ইউথ থাকবে। কারণ ইউথ যখন থাকবে তাদের অ্যাসপিরেশন বেশি থাকবে, তো তারা আরও বেশি বেশি করে খরচা করবে। এইবার ভাবুন, যদি ইউথ খরচা করে, যেই জিনিসগুলোতে তারা খরচা করছে সেই জিনিসগুলো যেসব কোম্পানি বানায়, যেসব কোম্পানি সেই প্রোডাক্টগুলো বানায়, তাহলে তারা লাভবান হবে। দ্বিতীয়, যদি আমি ইনভেস্টমেন্ট বাড়ে, মানে প্রাইভেট কোম্পানি যদি তাদের ইনভেস্টমেন্ট বাড়ায়, তাহলে কি হবে? তাহলে সে প্রাইভেট কোম্পানিরা ধনী হবে। তৃতীয়, গভর্নমেন্ট যদি এক্সপেন্ডিচার বাড়ায়, মানে যদি স্যালারি বেশি হয় যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, তো যখনই স্যালারি বেশি হবে তাদের খরচা আবার বাড়বে। যখনই সে খরচা করবে, যেখানে যে প্রোডাক্ট বা সার্ভিসে সে খরচা করুক না কেন, সেই প্রোডাক্ট বা সার্ভিস যারা প্রোভাইড করছে অ্যাকচুয়ালি তাদের লাভ হচ্ছে। তেমনিভাবেই যারা প্রান্তিক মানুষ আছে তাদের জন্য সরকারি অনুদান বাড়ালে তারাও সেই টাকাটা জমিয়ে রাখবে না, সে টাকাটা তারা খরচা করবে। ঘুরিয়ে ফিরিয়ে কী হলো, যারা ওই সার্ভিস বা ওই প্রোডাক্টটা প্রোভাইড করলো তাদের বাজার বাড়লো। 3 নম্বরে আছে গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের আরেকটা কথা বলেছিলাম আমি, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে রেল, ব্রিজ, রাস্তাঘাট এইসব তৈরি হওয়া। যেসব কোম্পানি এই রেল, রাস্তাঘাট, ব্রিজ ডেভেলপ করে বা এইগুলো তৈরি করতে গেলে যেগুলো লাগে, যেমন রড, সিমেন্ট, স্টিল, এগুলো লাগে, তো যে কোম্পানি এই প্রোডাক্টগুলো প্রোভাইড করছে তাদের বাজার বাড়বে। তাহলে এবার ভাবুন যে আপনি কোথায়? আপনি তো কনজিউমার লেভেলে রয়ে গেলেন, মানে আপনি আছেন শুধুমাত্র কনজিউম করার জন্য, খরচা করার জন্য। আপনার কি কোথাও স্টেক আছে? ধরুন কনজিউমার স্পেন্ডিং বাড়লো, তো যে কোম্পানিগুলো যারা কনজিউমার প্রোডাক্ট বানায়, আপনি কি তাদের দলে যে আপনি কিছু কনজিউমার প্রোডাক্ট বানান বা বিক্রি করেন? অথবা এমন কোনো কোম্পানি যারা কনজিউমার প্রোডাক্ট বানায়, আপনি কি তাদের পার্টনার? না, নয় আপনি ইনভেস্টমেন্টের। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে জুড়ে যেতে হবে। আইদার আপনাকে ডাইরেক্ট কনজিউমার প্রোডাক্ট বা সার্ভিস কোনো প্রোডাক্ট আপনাকে নিজে বানাতে হবে যাতে ওর মার্কেটটা আপনি ধরতে পারেন, অথবা যারা এগুলো বানায় তাদের সাথে আপনাকে জুড়ে যেতে হবে। এইবার আমি যে পুরোনো এক্সাম্পলটা দিয়েছিলাম, এইবার সেটার সাথে একটু কোরিলেট করার চেষ্টা করি। আমি আপনাকে বলেছিলাম যদি অমরনাথ আপনাকে যেতে হয়, প্রথমে আপনি চাইলে আপনি নিজে যাওয়ার ব্যবস্থা করতে পারেন, নিজের গাড়ি কিনতে পারেন। এইটা অনেকটা আপনি নিজের ওই বিজনেস করার মতো। আপনি নিজের বিজনেস করুন, নিজের বিজনেস স্টার্ট করুন, সেটা আপনি করতে পারেন। সেটা করতে পারলে সবথেকে ভালো। কিন্তু ওই যে ওখানে অনেকগুলো সমস্যা আছে। প্রথম কথা, আপনার গাড়ি কেনার মতো বিজনেসে প্রচুর ক্যাপিটাল লাগবে। দ্বিতীয়, আপনার বিজনেসের জন্য স্কিল লাগবে, নলেজ লাগবে। আর তৃতীয়, বিজনেসের জন্য বিভিন্ন ধরনের পারমিশন লাগবে। তো সেটা যদি আপনি করতে পারলেন খুবই ভালো। এবার ধরুন আপনি চাকরি বাকরি করেন, সেক্ষেত্রে তো আপনার পক্ষে ডাইরেক্টলি বিজনেসে ইনভলভ হওয়া সম্ভব না। তাহলে আপনাকে কী করতে হবে? যারা অলরেডি বিজনেস করছে, যারা এখান থেকে টাকা কামাচ্ছে, যদি কোনোভাবে সেই বিজনেসের একটা ছোট্ট অংশ বা ছোট্ট একটা শেয়ার আপনি কিনে নিতে পারেন, সম্ভব কি? অবশ্যই সম্ভব। যেগুলো বড় বড় দেশের কোম্পানি আছে, আপনি চাইলেন তাদের যে বিজনেস, সেই বিজনেসের একটা ছোট্ট অংশ, ছোট্ট একটা হিস্সা আপনি কিনে নিন না। কীভাবে কিনবেন? শেয়ার বাজারে গিয়ে সেই কোম্পানির একটা শেয়ার বা অংশ কিনে নিন। কিন্তু সমস্যাটা কোথায়? এখানে একটু সমস্যা আছে। যেমন আপনাকে আমি অমরনাথ যাওয়ার এক্সাম্পলে বলেছিলাম যে কোন গাড়িতে যাব, কোন ট্রাভেলসের গাড়ি বুক করব, সে সম্বন্ধে খুব ভালো নলেজ রাখা দরকার। এমন হতেই পারে যে ট্রাভেলসটাই ফ্রড বেরোলো, বা তারা আপনার থেকে টাকা তো নিল কিন্তু অমরনাথ তারা গেলই না, অথবা তাদের গাড়ি খুবই খারাপ কোয়ালিটির, মাঝ রাস্তায় গিয়ে চাকা ফেটে গেল, গাড়ি ব্রেকডাউন হয়ে গেল। সেই জন্য কী করতে হবে? আপনাকে সেই সম্বন্ধে ভালো মতো রিসার্চ করতে হবে। আপনাকে জানতে হবে যে কোন ট্যুর বা কোন ট্রাভেলস খুব ভালো, যাদের গাড়িতে গেলে আপনি অমরনাথ যেতে পারবেন। এবং শুধু তাই না, কত দূর পর্যন্ত যাবেন, তারপরে কোথায় নামবেন, তারপরে আবার নতুন কোন গাড়ি ধরতে হবে, এই সম্বন্ধে আপনার জানা দরকার। তো তেমনিভাবেই কোম্পানির স্টক বা শেয়ারে ইনভেস্ট করা খুবই ভালো, যদি আপনি সে সম্বন্ধে নলেজ রাখেন, বা যদি আপনি ইনভেস্ট করতে চান সে সম্বন্ধে আপনাকে ভালো মতো প্রথমে নলেজ গেইন করতে হবে, আপনাকে জানতে হবে, তবে আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। তৃতীয় রাস্তাটা অনেকটাই সহজ, অপেক্ষাকৃত সহজ আমাদের মতো মানুষের জন্য, যারা অলরেডি অন্য একটা প্রফেশনে নিযুক্ত আছে। তা আমাদের পক্ষে অনেক সময় এটা সম্ভব হয় না সময় বের করা, বা আমাদের এই স্কিলও থাকে না যে খুঁজে খুঁজে বের করবো যে কোন কোম্পানিটা ভালো বা কোথায় ইনভেস্ট করা যেতে পারে। সেই জন্য আমাদের জন্য আছে ট্রাভেল অপারেটার্স, মানে মিউচুয়াল ফান্ড। তো এরা কী করে? মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যেখানে এক্সপার্ট আছে, যাদের কাজই হচ্ছে যে আপনি বা আপনার মতো অনেক মানুষ যারা চান যে ওই ভালো ভালো কোম্পানিগুলো, যেগুলো দেশের সবথেকে বড় বড় কোম্পানি এবং যেগুলো খুব তাড়াতাড়ি গ্রো করছে, সেখানে ইনভেস্ট করতে, কিন্তু আপনি জানেন না সঠিক কোম্পানি কোনটা। তো তাদের জন্য আছে মিউচুয়াল ফান্ড। তারা কি করে? তারা আপনি যে টাকাটা দিতে চান সেই টাকাটা এক লপ্তে অথবা ইএমআই সাহায্যে, মানে এসআইপির সাহায্যে
আপনার থেকে টাকাটা তুলবে, তারপর তারা খুঁজে খুঁজে বের করবে যে কোনটা ভালো কোম্পানি, কোন কোম্পানি ভালো গ্রোথ অপশান আছে, তো সেখানে ইনভেস্ট করবে। এবং সেখানে ইনভেস্ট করলেই যখনই সেই কোম্পানি আরও প্রফিট করবে তখনই সেই কোম্পানির শেয়ারের দাম বাড়বে, সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ডের আপনার যে এনএভি আছে সেটাও বাড়বে। আশা করি আপনাকে আমি বোঝাতে পারলাম যে যদি দেশের সাথে সাথে আপনাকেও বাড়তে হয় বা আপনাকে এগিয়ে যেতে হয়, তাহলে আপনাকে এমন একটা জায়গায় ইনভেস্ট করতে হবে বা এমন একটা জায়গায় আপনাকে জুড়ে যেতে হবে, এমন একটা গাড়ির সওয়ারি আপনাকে হতে হবে বা এমন একটা গাড়িতে আপনাকে চড়তে হবে যেই গাড়িটা এগিয়ে চলেছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম জিডিপি যুক্ত কান্ট্রি বা পৃথিবীর তৃতীয় বৃহত্তম জিডিপি হতে চলেছে। ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।